ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর তৃতীয় পাঠের অন্তর্গত প্রথম অধ্যায়ের কবিতাটি। কবিতাটির নাম কি? পরবাসী, বিষ্ণুদের লেখা। তো প্রথমে এসো আগে পরিচয় করে নিই কবি বিষ্ণুদের সম্বন্ধে। কবি বিষ্ণুদের হচ্ছেন রবীন্দ্র পরবর্তী যুগের একজন অন্যতম উল্লেখযোগ্য কবি। ইনি পেশায় ছিলেন ইংরাজির অধ্যাপক, কিন্তু ইংরাজির অধ্যাপক হওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন তার যে লেখা কাব্যগ্রন্থ এবং তার প্রবন্ধ গ্রন্থ যেগুলো তিনি বাংলায় লিখেছেন সেগুলো খুবই উল্লেখযোগ্য। তো কবি বিষ্ণুদেব জন্মগ্রহণ করেছিলেন 1909 খ্রিস্টাব্দের কলকাতার অন্তর্গত পটলডাঙ্গায়, এবং কবি বিষ্ণুদেব পরলোক গমন করেন বা মারা যান 1982 খ্রিস্টাব্দে। কবির লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে উর্বশী ও আর্টেমিস। কাব্যগ্রন্থটা 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এছাড়াও কবির অন্যান্য উল্লেখযোগ্য রচনা কি? চোরাবালি, এটা একটা কাব্যগ্রন্থ। 2 হচ্ছে পূর্বলেখ, এটাও একটা কাব্যগ্রন্থ। 3 স্মৃতি সত্তা ভবিষ্যৎ, এটা প্রবন্ধ গ্রন্থ। এবং রুচি ও প্রগতি, এটাও প্রবন্ধ গ্রন্থ। অর্থাৎ আমরা এখানেতে 2টো প্রবন্ধ গ্রন্থ এবং প্রথম 2টো কাব্যগ্রন্থের নাম উল্লেখ করেছি। কবি এই স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থটা লেখার জন্য 1971 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। যে জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য সম্মান। সেই জ্ঞানপীঠ পুরস্কার তিনি লাভ করেছিলেন এই স্মৃতিসত্তা ভবিষ্যৎ প্রবন্ধ গ্রন্থটি লেখার জন্য। এছাড়াও কবি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, নেহেরু স্মৃতি পুরস্কার এবং সোভিয়েত ল্যান্ড পুরস্কার। বিভিন্ন পুরস্কারেতে তিনি এইভাবে সম্মানিত হয়েছেন। কবি বিষ্ণুদেব নিজে যে পত্রিকাটা সম্পাদনা করতেন তার নাম হচ্ছে নিরুক্ত। এছাড়াও তিনি এই পত্রিকা সম্পাদনার আগে কল্লোল পত্রিকা এবং পরিচয় পত্রিকার সঙ্গেও সংযোগ ছিল তার। অর্থাৎ তার অনেক রচনা, অন্ততকে প্রথম দিককার রচনাগুলো এই কল্লোল পত্রিকা বা পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আমাদের পাঠ্য কবিতাটি মানে পরবাসী কবিতাটি উৎস হচ্ছে তুমি শুধু 25শে বৈশাখ। অর্থাৎ বিষ্ণুদের লেখা তুমি শুধু 25শে বৈশাখ এই কাব্যগ্রন্থের অন্তর্গত হলো পরবাসী কবিতাটি। এই কবিতাটির মূল বক্তব্যে যাওয়ার আগে আমরা 2টো দিক সম্বন্ধে তোমাদের একটু নজর আনব। সেটা হচ্ছে কবির জন্মস্থানটা আর কাব্যগ্রন্থের নামটা। প্রথমে আগে জন্মস্থানটা নিয়ে আলোচনা করা যাক। কলকাতা, যে কলকাতা সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছিলে ভানুসিংহের পত্রাবলী, সেই ভানুসিংহের পত্রাবলীতে রবীন্দ্রনাথ ঠাকুর এই কলকাতা শহরটা সম্বন্ধে এক রাস বিরক্তি উল্লেখ করেছিলেন, যেখানেতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে কলকাতা শহরটাকে আমি মোটেই পছন্দ করি না। তো সেই ভানুসিংহের পত্রাবলীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা শহরটাকে পছন্দ না করার কারণটা কি, এবং পরিবর্তে কবি শান্তিনিকেতনকে খুবই পছন্দ করার কারণটা কি উল্লেখ করেছিলেন না, কলকাতা শহরটাকে তার মনে হয়েছিল যেন একটা জন্তুর মতন, ইট কাঠ পাথর দিয়ে তৈরি একটা জন্তুর মতন, যেটা যেন কবিকে খেতে আসছে বা গিলতে আসছে। অর্থাৎ কলকাতা শহরে শুধুই চারিদিকে পাকা রাস্তা, অট্টালিকা এবং লোকজনের সমারোহ, কলকারখানা সব মিলিয়ে প্রকৃতির বা প্রাকৃতিক সৌন্দর্যের লেশমাত্র সেখানে কবি খুঁজে পাননি। পরিবর্তে শান্তিনিকেতনের যে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছিল যে বর্ষাকাল বা বৃষ্টিপাত, সেই দিকটাকেই তিনি কিন্তু তুলে ধরেছিলেন। অর্থাৎ ঠিক কবিগুরু যেমনভাবে কলকাতা শহরটাকে এক প্রাকৃতিক সান্নিধ্যহীন বা প্রাকৃতিক সৌন্দর্যহীন একটা জায়গা রূপে উল্লেখ করেছিলেন, ঠিক সেই দিকটা বলা যেতে পারে বিষ্ণুদের কাছেও একইভাবে মনে হয়েছে। কেননা বিষ্ণুদেও ছিলেন কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন, ফলে
এই কলকাতার একটা গ্যাংজাম পরিবেশ, চারিদিকে অট্টালিকা, পাকা রাস্তা, বাড়ি ঘরদুয়ার, কলকারখানা, তারপরেতে যানবাহনের আওয়াজ, যানবাহনের ধোঁয়া, অজস্র লোকের কোলাহল, সব মিলিয়ে এই কলকাতা শহরেতে মোটেই কবি বিষ্ণুদে রবীন্দ্রনাথ ঠাকুরের মতনই প্রাকৃতিক কোনো সৌন্দর্য বা প্রাকৃতিক কোনো সমারোহ এখানেতে পাননি। এই বিষয়টা আমরা মাথায় রাখবো আমাদের কবিতাটা পড়ার আগে। আর একটা যেটা বিষয় মাথায় রাখবো, কবির এই পরবাসী কবিতাটি যেখান থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থ। এই 25শে বৈশাখ এই তারিখটা আমরা কিন্তু সবাই পরিচিত। 25শে বৈশাখ কি না রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেদিনকে জন্মগ্রহণ করেছিলেন, যেটা আমরা প্রত্যেক বছর বছর পালন করি রবীন্দ্র জয়ন্তী, স্কুলেতে কিংবা ক্লাবেতে। তো এই 25শে বৈশাখ কাব্যগ্রন্থটাও কবি বিষ্ণুদে রবীন্দ্রনাথকে স্মরণ করেই কিন্তু লিখেছেন। কাজেই খুব স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করে যখন তিনি কাব্যটা লিখছেন, কাজেই রবীন্দ্রনাথের জীবন দর্শন, রবীন্দ্রনাথের চিন্তা চেতনা সবই কিন্তু কবি বিষ্ণুদের ওপরও বর্তেছিল। যে সুতরাং রাবীন্দ্রিক জীবন দর্শন বা রাবীন্দ্রিক চিন্তা চেতনা তার এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতেও কিন্তু প্রভাব ফেলেছে। কাজে রাবীন্দ্রিক চিন্তাভাবনার একটা অন্যতম দিক যদি হয় প্রকৃতি প্রেম, খুব স্বাভাবিকভাবে তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থেও কিন্তু আছে প্রকৃতির প্রতি কবি বিষ্ণুদের ভালোবাসা, তার প্রতি টান এবং প্রকৃতিকে বর্তমানে ধ্বংস করার জন্য একটা বেদনা এবং ধ্বংসকারীদের বিরুদ্ধে কবির একটা ক্ষোভ। অর্থাৎ উৎস গ্রন্থ এবং কবির জন্মস্থান দুটোই ইঙ্গিত করছে যে আমাদের পাঠ্য কবিতাটা অবশ্যই কোন দিকে যেতে চলেছে। অর্থাৎ ঠিকই ধরেছ তোমরা, পরবাসী কবিতাতেও আছে মূলত প্রকৃতির প্রতি কবি বিষ্ণুদের ভালোবাসা, প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রকে তুলে ধরা এবং বর্তমানে প্রকৃতিকে ধ্বংস করার ফলে যে কী ক্ষয়ক্ষতি হলো তার চিত্রকে তুলে ধরা এবং কবির তার জন্যে বেদনা এবং ধ্বংসকারীদের বিরুদ্ধে কবির এক রাস ক্ষোভ, এই সমস্ত নিয়েই পরবাসী কবিতাটি লেখা হয়েছে। এবারে এসো আমরা মূল কবিতাটা বিশ্লেষণ করে বা পড়ে দেখি। মূল কবিতাটি 5টি স্তবকে লেখা। এর মধ্যে প্রথম 3টি স্তবকেতে আছে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র এবং শেষ 2টি স্তবকেতে আছে প্রকৃতিকে ধ্বংসের চিত্র। প্রথম স্তবকে কি কবি কি জানাচ্ছেন না, দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। অর্থাৎ কবি একটা প্রাকৃতিক সৌন্দর্য বা একটা অরণ্যের ছবি আঁকছেন প্রথম স্তবকেতে। কীরকম সেই ছবিটা না, দুদিকেতে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু একটা পথ চলে গেছে। অর্থাৎ অনেকটা সেই আলের মতন, দুটো জমির মাঝখান দিয়ে যেমন মাটির একটা পথ থাকে যেটাকে আল বলি আমরা, ঠিক আলগুলো যেমন সরু সরু হয়, যেখান দিয়ে কোনো যানবাহন যেতে পারবে না, শুধু মানুষ হয়তো হেঁটে যেতে পারে, ঠিক সেই রকমই একটা পথের কথা বলছেন যে দুই ঘন জঙ্গলের মধ্য দিয়ে একটা পথ বা সরু পথ চলে গেছে। দুই বনের, এখানেতে বলে রাখি যে দুই বনের মধ্যবর্তী পথকে এক কথায় প্রকাশ করলে বলে বিথি। অর্থাৎ দুই বনের মধ্যবর্তী পথ বা বনের মধ্যবর্তী পথকে বলে বিথি, বয় দীর্ঘয় থয় হ্রস্বই, বিথি। তো এই রকম একটি বনের মধ্যে পথকে সে কীরকমভাবে চলেছে না, ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। পথটাকে ঝিকিমিকি বলা হয়েছে কেন? কারণ পথটা ঝিকিমিকি এই কারণেই, জঙ্গলের মধ্যেতে সব জায়গায় সূর্যের আলো প্রবেশ করে না। যেখানেতে গাছের পাতার ফাঁক দিয়ে, অর্থাৎ গাছ যেখানে অল্প মানে কম বা হয়তো আকারে ছোট, সেখানেতে সূর্যের আলো কিছুটা হলে প্রবেশ করে, ফলে সেই জায়গাটাই মানে যেখানে গাছ অল্প আছে, জঙ্গল অত ঘন নয়, সেই জায়গাটা হয়তো কিছুটা হলে আলোকিত হয়ে থাকে। আবার যেখানে জঙ্গল খুব ঘন, সেই ঘন জঙ্গলেতে অনেক ক্ষেত্রে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ফলে সেই জায়গাটাতে নিচু মানে সেই জায়গায় পথটা বা সেই জায়গার মাটিটার ওখানেতে প্রায় অন্ধকার বা আবছা হয়ে থাকে। অর্থাৎ যেহেতু জঙ্গলের মধ্যে পথ, তাই কোথাও আলো প্রবেশ করছে, কোথাও আলো প্রবেশ করছে না। অর্থাৎ আলো প্রবেশ করার জন্য এই পথটা কোথাও আলোকিত,
বা দৃশ্যমান, আবার কোথাও বা আলো প্রবেশ না করার জন্য আবছা, পথটা হয়ে গেছে আবছা বা অদৃশ্যমান। এই যে দৃশ্যমানতা আর অদৃশ্যমানতা বা আলোকিত এবং আবছা বা অনালোকিত, এই দুটো সংমিশ্রণ ঘটছে বলে, অর্থাৎ এক জায়গাতে রয়েছে বলেই পথটাকে ঝিকিমিকি পথ বলা হয়েছে। এরপরে দেখ সেই পথ ঝিকিমিকিভাবে কিভাবে কোথায় চলেছে না এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে, অর্থাৎ পথ সোজা না গিয়ে এঁকে বেঁকে চলছে। সোজা যাবে কি করে না, বিভিন্ন এ গাছ ও গাছের ফাঁক ফোকর দিয়ে তো তার পথটাকে তৈরি করা হয়েছে। এখানে একটা কথা মানে অবশ্যই বলে রাখা উচিত যে আচ্ছা, জঙ্গলের মধ্যে যদি সরু পথ হয়, সেখানে যদি যানবাহন না যায়, তাহলে পথটা হলোটা কিভাবে, পথটার দরকারটা কি? আসলে জঙ্গলের মধ্যে যানবাহন হয়তো প্রবেশ করতে পারে না কিন্তু মানুষই বা সেখানে হেঁটে যায় কেন? মানুষ হেঁটে যায় দুটো কারণে। যারা প্রকৃতিপ্রেমিক মানুষ, অন্ততপক্ষে কবির মতন যারা প্রকৃতিপ্রেমিক মানুষ, তারা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য জঙ্গলেতে যেতেই পারে। যেমন আমরা পশ্চিমবঙ্গের অধিবাসীরা বা বাসিন্দারা মূলত জঙ্গলেতে যাই, বলতে গেলে সুন্দরবনেতে আমরা যাই, বেড়াতে যাই, আবার আমরা জলদাপাড়া অভয়ারণ্যেতে যাই। এছাড়া তো আমাদের বাঁকুড়ার লাগোয়া বা বিষ্ণুপুর লাগোয়া জয়পুরের জঙ্গল রয়েছে। অর্থাৎ এই যে যারা প্রকৃতিপ্রেমিক মানুষ, তারা জঙ্গলের বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সময় অনেকেতেই জঙ্গলেতে ঘুরতে যায়। তো তাদের পায়ে পায়ে হাঁটার ফলেতে পথ তৈরি হয়ে গেছে সরু পথ। আর এক ধরনের মানুষ যারা জঙ্গলেতে যায় জীবিকার তাগিদে, অর্থাৎ কেউ বা জঙ্গল থেকে বিভিন্ন মৌমাছির মধু সংগ্রহের জন্য বা কাঠ সংগ্রহের জন্য, জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বা কোনো ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার জন্য বিভিন্ন কারণেতে সে জঙ্গলে যেতেই পারে। তাহলে এই দুই কারণবশত মানুষ গেছে বলেই যে জঙ্গলের কথা বলা হয়েছে, সেই জঙ্গলেতে একটা সরু পথ তৈরি হয়েছে। কিন্তু সেই পথ নিজে কেমন গেছে? মানুষ তো দুটি কারণে গেছে, কিন্তু পথ কিভাবে গেছে না এঁকে বেঁকে প্রকৃতির তালে তালে, এ গাছ ও গাছের মধ্য দিয়ে যে এঁকে বেঁকে গেছে প্রকৃতির তালে তালে। প্রকৃতির তালে তালে কথার অর্থাৎ প্রকৃতি যেমন কোথাও সৌন্দর্যপরায়ণ, আবার কোথাও রুক্ষ সূক্ষ্ম। যেমন একদিকে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যকে ভাবো, আর একদিকে মরুভূমির চিত্র ভাবো। যেখানে অরণ্যতে যেখানে গাছের সমারোহ, সেখানেতে মরুভূমিতে ফাঁকা ধূসর উন্মুক্ত প্রান্তর। আবার একদিকে কোনো পার্বত্য অঞ্চলের সৌন্দর্য ভাবো, কিংবা কোনো এক জায়গায় সমুদ্রের সৌন্দর্য ভাবো। পার্বত্য অঞ্চলে যেখানে পর্বতের মধ্য দিয়ে একটা ধ্যানগাম্ভীর্য প্রকাশ পাচ্ছে, তেমনি সমুদ্রের মধ্য দিয়ে একটা প্রাণচঞ্চলতা প্রকাশ পাচ্ছে। এখানেতে তোমাদের নিশ্চয়ই মনে পড়বে, পঞ্চম শ্রেণীতে হয়তো পড়েছিলে সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটি। সেখানে কিন্তু এইরকমভাবেই প্রকৃতির কাছ থেকে বিভিন্ন শিক্ষা পেয়েছিলেন কবি। সেইখানেতে প্রকৃতির বিভিন্ন রূপকে তুলে ধরেছিলেন। অর্থাৎ প্রকৃতি বিভিন্ন রূপী, কোথাও সে ধ্যানগম্ভীর, কোথাও সে প্রাণচঞ্চল, কোথাও সে রুক্ষ সূক্ষ্ম উষ্ণ উন্মুক্ত, আবার কোথাও সবুজের শ্যামলতায় পরিপূর্ণ। এই যে প্রকৃতি বিভিন্ন তালে নিজেকে সজ্জিত করেছে, বিভিন্ন রূপে নিজেকে সজ্জিত করেছে, পথ যেন সেই বিভিন্ন তালে তালেই চলেছে, এ গাছ ও গাছের মধ্য দিয়ে তালে তালে যেন চলেছে। অর্থাৎ প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে পথের এই আঁকা বাঁকা বৈচিত্র্যের মিল ঘটে গেছে বলেই পথ যেন প্রকৃতির তালে তালে চলেছে। এরপরেতে আসি, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, নিচে লাফ দেয় কচি কচি খরগোশ। অর্থাৎ এরপরেতে কবি আঁকছেন বন্য প্রাণীদের কথা। তোমরা নিশ্চয়ই টিভিতে হয়তো অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলটা হয়তো অনেকেই দেখেছো। সেখানেতে বা অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলের আমরা যদি নাও দেখি, আমরা স্বাভাবিকভাবেই হয়তো রাত্রিবেলা দেখতে পাবো কুকুর বিড়াল, এদের চোখগুলো জলজল করতে থাকে। এবং শুধু কুকুর বিড়াল নয়, বলা যেতে পারে সমস্ত নিশাচর প্রাণীদের চোখই কিন্তু রাত্রিবেলা জলে বা জলজল করে, এবং তারা কিন্তু রাত্রিবেলাতে ভালো দেখতেও পায়, যেটা মানুষ পায় না কিন্তু পশুরা বা নিশাচর প্রাণীরা পায়। তো এই রকমই বন্য প্রাণীর ছবি আঁকছেন। প্রথম দুটি লাইনেতে বন বা অরণ্যের ছবি আঁকলেন,
তারপরে দুটো লাইনেতে বন্য প্রাণীদের ছবি আঁকছেন, যে কবি যখন জঙ্গলেতে রাত্রিবেলাতে কাটাচ্ছেন তখন তিনি দেখছেন মাঝে মাঝেই এ গাছ ও গাছের ফাঁক ফোকর দিয়ে জল জল করা চোখ দেখা যাচ্ছে। সেই জল জল করা চোখটা কোন প্রাণী সেটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অন্ততপক্ষে চোখগুলো জল জল করছে, অর্থাৎ বন্য প্রাণীরা যে এই জঙ্গলের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে সেই কথাটাই কবি এখানেতে তুলে ধরলেন। এবং নেচে নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। কচি কচি খরগোশ মানে একবারই ছোট্ট বাচ্চা খরগোশ। বাচ্চাদের আনন্দ দেখবে সব থেকে বেশি। বাড়িতে তুমি কোনো কুকুর ছানাকে দেখো কিংবা কোনো বাছুরকে দেখো, প্রচুর আনন্দে লাফালাফি করবে। কিংবা আমাদের কোনো সাধারণ মনুষ্য সন্তান হলেও যদি বাচ্চা ছেলে হয়, সে এঘর ওঘর ছোটাছুটি করবে, কিংবা তাকে একটা ফাঁকা জায়গাতে নিয়ে যাও, সে ছুটে আলা পড়ে যাবে। অর্থাৎ যে কোনো শিশু, সেটা মানব শিশুই হোক আর কোনো প্রাণীদের শিশুই হোক, মোট কথা শিশুদের মধ্যে আছে একটা প্রাণচঞ্চলতা, তারা সবসময় লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়। বলেই এই খরগোশটাও ঠিক তেমনই। এখানে যে খরগোশগুলোর বর্ণনা দেওয়া আছে তারা খুবই ছোট, ফলে মনের আনন্দে তারা খেলে বেড়াচ্ছে, তাই তারা নেচে নেচে যেন লাফ দিচ্ছে। তাহলে এখানেতে এই তৃতীয় লাইনেতে মূলত সমস্ত নিশাচর বন্য প্রাণীদের কথা বলা হয়েছে, আর চতুর্থ লাইনেতে কবি মূলত খরগোশদের বর্ণনা দিলেন। এবার দেখো দ্বিতীয় স্তবকেতে, নিটল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কচ্ছপ। নিটল মানে দেখো আমি লিখে দিয়েছি গোল, অর্থাৎ গোল টিলা। টিলা মানে ঢিপি, মানে পাথরের ঢিপি, ছোটোখাটো একটা হয়তো পাথরখণ্ড। সেই পাথরখণ্ডের পাশেতে পলাশ গাছের ঝোপ রয়েছে। হ্যাঁ, পলাশ গাছ মূলত বড় বড় হয়, কিন্তু হয়তো এখানে সবেমাত্র গাছগুলো জন্ম নিচ্ছে, কাজেই ছোট ছোট সেই ঝোপঝাড়। অর্থাৎ নিটল টিলার বা গোলগাল ঢিপির পাশে যে পলাশ গাছের ঝোপঝাড় রয়েছে সেখানেতে কবি কি দেখেছেন না, হঠাৎ পুলকে মানে কি আনন্দে, পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দে, আনন্দে বনময়ূরের কচ্ছপ। অর্থাৎ কত্থক কি? কত্থক হচ্ছে একটা উত্তর ভারতের প্রাচীন নৃত্যশৈলী। মূলত জয়পুর, লখনৌ, বেনারস এই তিনটে জায়গাতেই মূলত এই কত্থক নাচের প্রচলন রয়েছে। এক কথায় উত্তর ভারতের একটা ধ্রুপদী বা প্রাচীনকাল থেকে চলে আসা নাচের নামই হচ্ছে কত্থক। যেমন আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটা উল্লেখযোগ্য নাচ হচ্ছে ছৌ নাচ, তেমনি উত্তর ভারতের এই নাচের নাম হচ্ছে কত্থক। তা বলে কি বনময়ূর তাহলে কত্থক নাচতে শিখেছে? না না, সে কথা বলা হয়নি। আসলে বনময়ূরের হঠাৎ করে আনন্দে নেচে ওঠা দেখে কবির যেন মনে হয়েছে সে যেন কোনো মানুষেরই মতো কত্থক নেচে উঠল, হঠাৎ করে যেন কত্থক নাচে নেচে উঠল। অর্থাৎ বনময়ূরের নাচকে কত্থক নাচের সঙ্গে কবি তুলনা করেছেন। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। তার বলতে অর্থাৎ এই বনময়ূরের নাচ, বনময়ূরের নাচের সঙ্গে কবি কি মিলিয়েছেন না, নদীর সোনালি সেতারে মিলিয়েছি তার সুষমা। একটা একটা করে অর্থ বোঝা যায়। সোনালি মানে স্বর্ণ বর্ণের বা সোনার মতন রং যার, সেই হচ্ছে সোনালি। সোনা যদি হয় বিশেষ্য, সোনালিটা হচ্ছে বিশেষণ। তাহলে সোনালি রঙের সেতারে, সেতার কি? সেতার হচ্ছে বীণা, এক প্রকার বীণা জাতীয় বাদ্যযন্ত্র। এটাকে আমরা একটু যদি ভাঙি, সে শব্দের অর্থ হচ্ছে তিন, মানে সংখ্যায় যে তিন, সে শব্দের অর্থ হলো তিন, আর তার মানে তার, অর্থাৎ তিনটি তার আছে যার, সেই হলো সেতার। তাহলে সেতার বলতে বীণা জাতীয় এক প্রকার বাদ্যযন্ত্র যার তিনটি তার রয়েছে। এবার তাহলে সোনালি রঙের সেতার কোনটা না, নদীকে এখানে সোনালি রঙের একটা সেতার বলা হচ্ছে। কেন বলা হয়েছে নদীকে সোনালি সেতার কেন বলা হয়েছে না, নদীর জলেতে যখন সূর্যের আলো পড়ছে সেই জলটা একটা সোনার রঙের মতন ধারণ করেছে। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সকালবেলা যখন দেখবে রোদ ওঠে, তোমরা কোনো পুকুরের পাড়েতে বা নদীর ধারেতে গিয়ে একটু মাথাটাকে হেলিয়ে দেখবে, যেন মনে হবে যেন ঝিকঝিক করছে একটা বা ঝকঝক করছে, আলোর একটা প্রতিফলন ঘটছে।
ওই আলোর প্রতিফলনটা দেখে মানে পুরোপুরিভাবে সোনালি রঙের ধারণ করে। অর্থাৎ নদীর জলেতেও তেমন সূর্যের আলো পড়েছে বলে নদীর জলটাকে মনে হচ্ছে সোনালি রঙের। আর নদীর জল বয়ে চলার একটা শব্দ আছে, সাধারণত আমরা নদী বয়ে যাওয়ার শব্দকে কুলুকুলু এই ধ্বন্যাত্মক শব্দটা দিয়ে প্রকাশ করি, অর্থাৎ কুলুকুলু স্বরে নদীর জল বয়ে চলেছে। তাহলে এই যে নদীর জল বয়ে চলার শব্দ বা অর্থাৎ নদীর স্রোতের যে শব্দ, সেটাকেই কবি মনে করছেন যেন একটা সেতারের বা বীণা বাজার শব্দ। অর্থাৎ নদীকে এখানে দুটো বিশেষণ প্রয়োগ করলেন, একটা হচ্ছে সোনালি আর একটা হচ্ছে সেতারের সুর। কেন না নদীর জলেতে সূর্যের আলো পড়ে নদীর জলটা যেন সোনালি রঙের ধারণ করেছে। আর দুই, নদীর জল বয়ে যাওয়া অর্থাৎ নদীর স্রোতের শব্দটাকে কবি সেতারের বা বীণার সুরের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই সব মিলিয়ে তৈরি হয়েছে নদীর সোনালি সেতারে। এবার এই যে তার অর্থাৎ বনময়ূরের সঙ্গে এই নদীর সোনালি সেতারের যোগাযোগ কোথায় না, আমরা জানি নাচ, যে কোনো নাচের জন্য একটা গান বা একটা সুরের দরকার। অর্থাৎ যখনই কেউ নাচে সে একটা কিন্তু গান বাজে, অর্থাৎ নাচের সঙ্গে সঙ্গীতের পুরো নারীর সম্পর্ক। মানে নাচ হতে গেলে একটা অন্তকে সঙ্গীত সেটা বা বলা যেতে পারে সুরের প্রয়োজন আছে। তেমনি কবি মনে করছেন যে বনময়ূর কত্থক নাচ নাচলো বা কত্থক নাচে নাচলো, তার সুর হলো কে না এই নদীর সোনালি সেতারের সুর, অর্থাৎ নদীর বয়ে চলাটাই যেন এখানে সুর হয়ে বনময়ূরের নাচেতে সহায়তা করলো। তাই কবি শেষ লাইন কি বলেন, মিলিয়েছি তার সুষমা। সুষমা মানে হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ বনময়ূরের কত্থকের সঙ্গে নদীর সোনালি সেতারের সুর কবি মেলাতে পেরেছেন। অর্থাৎ তোমাদেরকে যদি একটা প্রশ্ন দেওয়া হয় যে মিলিয়েছি তার সুষমা, কবি কি মিলিয়েছেন বা কিসের সৌন্দর্য মিলিয়েছেন, সেটা হচ্ছে বনময়ূরের কত্থক নেচে ওঠার সঙ্গে নদীর বয়ে চলা সেতারের মতন সুরের মিল ঘটিয়েছেন। যেহেতু নাচের সঙ্গে অর্থাৎ এখানে নাচ আর এখানেতে সুর, নাচের সঙ্গে সুরের অঙ্গাঙ্গিভাবে যোগ রয়েছে। এরপরেতে আসা যাক তৃতীয় স্তবকেতে। চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়, শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। প্রথমে তাকে সিন্ধু মুনিটাকে সেইটাকে আগে আমাদের বলা যাক। সিন্ধু মুনি হচ্ছে রামায়ণেতে বাল্মীকি মুনির লেখা সংস্কৃত ভাষায় লেখা রামায়ণ মহাকাব্যেতে উল্লেখিত একজন মুনি। রামায়ণে মোট 7টা কাণ্ড রয়েছে, তার মধ্যে অযোধ্যা কাণ্ডতে এই সিন্ধু মুনির কথা আছে। এই সিন্ধু মুনির পিতা ছিলেন অন্ধমুনি, অর্থাৎ অন্ধমুনি নামও যেমন তেমনি তিনি চোখেও দেখতে পেতেন না। অর্থাৎ সিন্ধু মুনির পিতা অন্ধমুনি চোখে দেখতে পেতেন না, অন্ধ ছিলেন, এবং সিন্ধু মুনির মাতাও অন্ধ ছিলেন। ফলে এই যে অন্ধ পিতামাতার দেখভাল করার দায়িত্ব পুরোপুরিভাবে সিন্ধু মুনির ওপর পড়েছিল। এই ঘটনাগুলি সবই রামায়ণের অযোধ্যা কাণ্ডেতে উল্লেখ আছে। তো সেই সিন্ধু মুনি তার পিতামাতাকে বা অন্ধ পিতামাতাকে খুব সেবা যত্ন সহকারে বা খুব ভক্তি সহকারে সেবা যত্ন করত বা দেখাশোনা করত। তো এবং এই সিন্ধু মুনি এবং তার পিতামাতা অন্ধমুনি সরজু নদীর তীরেতে বাস করতেন। ঘটনাক্রমে একদিন দেখা গেল রামচন্দ্রের পিতা দশরথ তিনি একদিন এই সরজু নদীর তীরেতে তিনি মৃগয়া করতে এসছেন। মৃগয়া মানে পশু শিকার করতে এসছেন। এবার ঠিক সেই মুহূর্তে সিন্ধু মুনি তার পিতামাতার নির্দেশ মতন অর্থাৎ অন্ধমুনির নির্দেশ মতন নদীতে জল ভরতে এসেছিল। সে সরজু নদীতে জল ভরতে আসে, হয়তো জল তেষ্টা পেয়েছিল। তখন তো নদী বা পুকুর বা সরোবরের জলই তো মানুষ পান করত। সেই জন্য সিন্ধু মুনি একটি কলসি নিয়ে সরজু নদীতে জল ভরতে আসে, এবং সেই জল ভরার যে কলসিতে জল ভরার একটা শব্দ, সেই শব্দ দশরথের কানে গিয়ে পৌঁছায়। তখন দশরথ কি করেন, ভাবেন যে কোনো হয়তো হরিণ জল খেতে এসছে, নদীর তীরেতে হয়তো জল খেতে এসছে। তখন তিনি শব্দভেদী বাণ নিক্ষেপ করেন। শব্দভেদী বাণ মানে কি না, এমন এক প্রকার বাণ বা তীর
যেটা নিক্ষেপ করলে যেদিকেতে শব্দ হচ্ছে ঠিক সেই দিকেতেই সে যাবে। অর্থাৎ কোথায় শব্দ হচ্ছে, যে তীর ছুঁড়ছে বা বাণ নিক্ষেপ করছে তার দেখার দরকারও নেই, শব্দ অনুসরণ করে সেই তীর এগিয়ে যাবে এবং শব্দকারীকে হত্যা করবে। তো দশরথ সেই শব্দভেদী বাণ নিক্ষেপ করেন। ফলাফল কি হলো? সেই শব্দভেদী বাণ গিয়ে সিন্ধুমুনিকে হত্যা করলো। তখন সিন্ধুমুনি যখন সেই তীরবিদ্ধ হওয়ার জন্য মানে কাতরভাবে চিৎকার করছে, তখন দশরথের ভুল ভাঙলো। দশরথ বুঝতে পারলো যে এটা আদৌ হরিণ নয়, এটা কোনো মানুষের চিৎকার, মানুষের গলার কণ্ঠস্বর। তো দশরথ তখন সঙ্গে সঙ্গে সেখানেতে গেলেন এবং দেখলেন যে এক খুব বড় ভুল করে ফেলেছেন, কিন্তু ততক্ষণে সিন্ধুমুনি মারা গেছে। ফলে আর সেই অপরাধকে মানে সংশোধন করবার বা অপরাধকে ক্ষমা চাইবার আর কোনো উপায় নেই। এর ফলে কি হচ্ছে, অন্ধমুনি অর্থাৎ সিন্ধুমুনির পিতা অন্ধমুনি দশরথকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ? না, আমি যেমন আমার পুত্র শোকে এবার দিন যাপন করব, তেমন তোমাকেও এই একই অবস্থার সম্মুখীন হতে হবে, অর্থাৎ তোমাকেও এইভাবে পুত্র শোকে মারা যেতে হবে। এবং বাস্তবে সেই অভিশাপ হলেও ছিল। আমরা রামায়ণের ঘটনা তো অবলম্বন করে দেখি, রাম, লক্ষ্মণ এবং সীতা যখন 14 বছরের জন্য বনবাসেতে চলে যান, তখন রামকে হারানোর বা রাম লক্ষ্মণকে হারানোর বেদনাতে দশরথের মৃত্যু হয়। তো এই যে রামায়ণের এই ঘটনাটা আমরা বললাম, এই ঘটনাটা অর্থাৎ পুরাণের এই ঘটনাটা কবি এই কবিতাতে স্মরণ করেছেন। কোন পরিপ্রেক্ষিতে? না, কবি বলছেন যে চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়। কে জল খায় সেটা কিন্তু বলেনি, অর্থাৎ জল তো সবাই খায় এবং বনের মধ্যে অনেক প্রাণী আছে, কিন্তু ঠিক কে জল খেতে এসছে সেটা কিন্তু কবি উল্লেখ করেননি। কিন্তু উল্লেখ না করলেও পরবর্তী লাইনটা থেকেই আমরা বুঝে যাচ্ছি কোনো হরিণের জল খাওয়ার কথাই বলা হচ্ছে। অর্থাৎ কবিও দেখেছেন কোনো হরিণ হয়তো জল খেতে এসেছে নদীতে, সেই হরিণের জল চুপি চুপি এসেছে। সেই হরিণটি কেন চুপি চুপি এসেছে? কেন? যে কোনো মুহূর্তে হয়তো কোনো চিতাবাঘ বা তার থেকে কোনো শক্তিশালী প্রাণী তাকে আক্রমণ করবে এবং তাকে হত্যা করবে। তাই নিজের প্রাণ বাঁচানোর জন্য আবার তৃষ্ণা নিবারণের জন্য দুটোই তাকে করতে হবে। তৃষ্ণা নিবারণ, তৃষ্ণাও মেটাতে হবে, আবার প্রাণটাকেও রক্ষা করতে হবে। সেই জন্যই সে অত্যন্ত চুপি চুপি সতর্কভাবে জল খেতে এসেছে নদীর ধারে। ঠিক এই রকম পরিস্থিতিটা থেকেই অর্থাৎ হরিণের এই চুপি চুপি জল খেতে আসাটাকে লক্ষ্য করেই কবির মনে পড়েছে সেই রামায়ণের কাহিনীর গল্পটা। শুনেছি সিন্ধুমুনির হরিণ আহ্বান, অর্থাৎ হরিণের জল খাওয়া থেকে কবির এই সিন্ধুমুনির হরিণ আহ্বানটা বা সিন্ধুমুনিকে যে হরিণ ভেবে হত্যা করার ঘটনাটা মনে পড়েছে। এরপরে কবি বলছেন, চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। তো কথাকলিটাতেই আসি। কথাকলি কি? ঠিক উত্তর ভারতের যেমন নাচ হচ্ছে কত্থক, তেমনি দক্ষিণ ভারতের নাচ হচ্ছে কথাকলি, অর্থাৎ ধ্রুপদী নৃত্য। ধ্রুপদী নৃত্য কাকে বলে? কোনো একটা বিশেষ নাচের রীতি বা কোনো একটা নাচের ভঙ্গিমা যখন একটা দীর্ঘদিন ধরে প্রাচীনকাল থেকে এখনও চলে আসছে, সেটাকেই বলা হয় ধ্রুপদী নৃত্য। ঠিক তেমনি উত্তর ভারতের ধ্রুপদী নৃত্য যদি হয় কত্থক, তেমনি দক্ষিণ ভারতের মূলত কেরালার ধ্রুপদী নৃত্য হচ্ছে কথাকলি। এবার এই কথাকলির প্রসঙ্গ কবির মনে এসেছে চিতাবাঘের চলে যাওয়া থেকে। আগেই আমরা বললাম যে চুপি চুপি আসে নদীর কিনারে জল খায় কে? না, হরিণ। হরিণ কেন চুপি চুপি এসেছিল? আমরা বললাম নিজের প্রাণ বাঁচানোর ভয়ে। তার নিজের প্রাণ বাঁচানো কার থেকে? এই সমস্ত চিতাবাঘের থেকেই। কারণ চিতাবাঘ বা চিতাবাঘের মতন অন্যান্য হিংস্র মাংসাশী প্রাণীরা সব সময়তে বনেতে ঘুরে বেড়াচ্ছে শিকারের সন্ধানেতে, এবং এই সমস্ত মাংসাশী হিংস্র প্রাণীদের থেকেই কিন্তু এই হরিণকে নিজেকে আত্মগোপন করতে হচ্ছে বা প্রাণ বাঁচাতে হচ্ছে। তো এই যে হিংস্র প্রাণীরা সবসময়তে জঙ্গলেতে ঘুরে বেড়াচ্ছে শিকারের সন্ধানে, সেটাই মূলত চিতার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে বটে চিতা, কিন্তু আসলে চিতার মধ্য দিয়ে চিতার মতন সমস্ত হিংস্র প্রাণীদের দিকটাকেই তুলে ধরা হচ্ছে, যে সমস্ত হিংস্র প্রাণীরা শিকারের সন্ধানেতে লুব্ধ হিংস্র ছন্দে চলে গেল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, শিকার পাওয়ার জন্য এক বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে। লুব্ধ হিংস্র ছন্দে, অর্থাৎ তাদের
চোখেতে হচ্ছে একটা লোভী মনোভাব, তাদের স্বভাবে রয়েছে হিংস্রতা। লুব্ধ হিংস্র ছন্দে মানে এই বন্য প্রাণীগুলোর চোখেতে রয়েছে লোভ, আর এদের স্বভাবেতে রয়েছে হিংস্রতা। এই লোভ আর হিংস্রতা নিয়ে এরা বনের মধ্যে ছুটে বেড়াচ্ছে শিকারের সন্ধানে। আর এই চিতা বাঘের চলে যাওয়া বা এই বন্য প্রাণীদের এই হিংস্র লোলুপ ছন্দেতে এক বনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বিচরণ করা শিকারের সন্ধানে, সেটা দেখে কবির মনে হয়েছে যেন বনেতে যেন কথাকলি নাচ শুরু হয়েছে। বনেতে যেন সমস্ত হিংস্র প্রাণীরা যেন জেগে উঠেছে, তারা যেন কথাকলি নৃত্য শুরু করছে। সুতরাং এই যে তিনটে স্তবক আমরা আলোচনা করলাম, এই তিনটে স্তবকেতে মূলত কবি প্রাকৃতিক সৌন্দর্য এবং বেশি করে বন্য প্রাণীদের কথা তুলে ধরেছেন। কোন প্রাকৃতিক সৌন্দর্য মূলত এই প্রথম স্তবকের প্রথম দুটো লাইনে ধরা পড়েছে, আর তারপরেতেই আছে বন্য প্রাণীদের কথা। কোন কোন বন্য প্রাণীদের কথা পেলাম? প্রথমত এই যে থেকে থেকে জলের চোখ, এখানে সমস্ত নিশাচর প্রাণীদের কথা পেয়েছি। তারপরেতে পেয়েছি কচি কচি খরগোশের কথা, তারপর পেয়েছি বনময়ূরের কথা, তারপরেতে তৃতীয় স্তবকেতে পেলাম পরোক্ষভাবে, মানে অনুমান করে নিলাম আর কি, প্রত্যক্ষভাবে কবি না বললে আমরা পরোক্ষভাবে বুঝতে পারলাম হরিণের কথা, তারপরে পেলাম চিতাবাঘের কথা। অর্থাৎ প্রথম তিনটে স্তবকেতে কবি বন্য প্রাণীদের বিভিন্ন কার্যকলাপ, বন্য প্রাণীদের বিভিন্ন তাদের আচার আচরণ, তাদের স্বভাব, এইগুলোকে তুলে ধরছেন এবং অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরছেন। এরপরেতে আমরা আসব কবিতার চতুর্থ পঞ্চম স্তবকে। সম্পূর্ণ যেন এক ভিন্ন মেরুর কথা, ভিন্ন মেরুতে আমরা এসে পৌঁছাই। যেন পৃথিবীর উত্তর মেরুতে ছিলাম, আমরা দক্ষিণ মেরুতে এসে পৌঁছাই। কেন কথাটা বলছি না, আসলে প্রকৃতিকে ধ্বংস করে দেওয়ার ফলাফল বা পরিণাম যে কি ভয়াবহ বা মারাত্মক হয়েছে, তার চিত্রই মূলত চতুর্থ এবং পঞ্চম স্তবকেতে কবি তুলে ধরেছেন। সম্পূর্ণ এক অন্য স্বাদের, অন্য ভাবনা, অন্য চিত্র নিয়ে এই চতুর্থ এবং পঞ্চম স্তবক যেন আসে আমাদের কাছে। এবং কেমনভাবে আসে না, প্রথম তিনটে স্তবকে আমাদের যেন কবি এক প্রাকৃতিক সৌন্দর্যের অলকাপুরীতে নিয়ে গিয়েছিল। প্রাকৃতিক সৌন্দর্যকে আমাদেরকে যেন এক গাইডের মতন আমাদেরকে যেন দেখাচ্ছিলেন। কিন্তু তারপরেতেই সেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে হঠাৎ যেন আমাদেরকে আনলেন রুক্ষ সূক্ষ্ম বাস্তবেতে। মানে বিষয়টা ঠিক এইরকমই, আমরা আনন্দ করে হয়তো কোথাও বেড়াতে গেছি, অত্যন্ত আনন্দ করছি, সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যকে আনন্দ করছি বা সেই জায়গার সৌন্দর্যকে আনন্দ করছি, হঠাৎ সেই আনন্দটা পুরো একবারে মাটি হয়ে গেল বা জলে গেল হয়তো কোনো দুর্ঘটনার কবলে যখন আমরা পড়ে যাই দুর্ভাগ্যবশত। অর্থাৎ এই যে সৌভাগ্য বা আনন্দ থেকে হঠাৎ করে যেন মুহূর্তের মধ্যে দুর্ভাগ্যে বা একটা বেদনাদায়ক বা অঘটনের মধ্যে যেন পড়ে যাওয়া, ঠিক সেই রকম যে একটা সিচুয়েশান বা পরিস্থিতি আমাদের এই কবিতাটা পড়তে পড়তে তৃতীয় স্তবকের পরে হঠাৎ করে চতুর্থ স্তবকেতে যেন আমাদের একটা ঝাঁকানি দিয়ে ওঠা, যেন আমাদের একটা দুর্ঘটনা বা ভয়ঙ্কর পরিস্থিতির পুরো সামনে এনে ফেলা। এক সৌন্দর্য অলকাপুরী থেকে আমাদের যেন এক নরক যন্ত্রণার সামনেতে বা নরকের দৃশ্য তুলে ধরা। কি আছে এই চতুর্থ আর পঞ্চম লাইনেতে? এখানে আছে প্রকৃতির ধ্বংসের কথা। হ্যাঁ, মানুষ আধুনিকতার দোহাই তুলে আমাদের যে শিল্পায়ন ঘটানো বা শিল্পের উন্নতি ঘটানো বা আধুনিকীকরণ ঘটানো বা বলা যেতে পারে নগরায়ন ঘটানো, তার জন্য মানুষ নির্বিচারে ধ্বংস করেছে তার প্রিয় বন্ধু প্রকৃতিকে। মানুষ এতটাই বিশ্বাসঘাতক যে প্রকৃতির কাছে সে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অক্সিজেন পাচ্ছে, এছাড়াও পাচ্ছে বহুমূল্য জিনিস, অথচ বিশ্বাসঘাতকের মতন মানুষ নিজের স্বার্থে ধ্বংস করেছে বা করছে পৃথিবীকে। জনসংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাস্তাঘাট সম্প্রসারণের কাজ, নতুন নতুন অট্টালিকা বা নির্মাণ কাজ, আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রকৃতি নিধনের কাজ। কিন্তু মূলত স্বাভাবিকভাবে আইনতভাবে যেটা বলা হয় যে একটি গাছ বা পরিণত গাছ কাটলে
তার জন্য অন্ততপক্ষে যেন 3 থেকে 4টি গাছ লাগিয়ে দেওয়া হয়। কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু গাছ কাটার কাজটাই হচ্ছে, লাগানোর দায়িত্ববোধটা কিন্তু আর কেউই আমরা সেইভাবে করতে পারছি না। আমরা বলতে কারা? যারা আমরা নগরায়ন চাই, আমাদের এই গ্রাম বাংলা বা চারিপাশটাকে আরও উন্নত ঝকঝকে চকচকে করতে চাই, তার জন্য আমরা প্রিয় বন্ধুকে বলি দিয়ে দিই। জনসংখ্যা বাড়ছে, আমরা তো জানি ভারতবর্ষ এখন জনসংখ্যার থেকে সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে, অর্থাৎ সব দেশকে ছাড়িয়ে গেছে ভারতবর্ষ জনসংখ্যার নিরিখে। এই বিপুল সংখ্যক জনগণের সুযোগ সুবিধা, এদের বিভিন্নভাবে চাহিদা মেটাতে গিয়ে সব থেকে যে বেশি ক্ষতিগ্রস্ত হলো সে হচ্ছে অরণ্য বা প্রকৃতি। নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ, রাস্তার সম্প্রসারণ ঘটানো, নতুন নতুন কলকারখানা, নার্সিংহোম, স্কুল কলেজ বা বস্তি বা কোনো কলোনি বা কোনো শহর বা কোনো অট্টালিকা তৈরি করার জন্য একের পর এক আমরা ধ্বংস করেছি এই অরণ্যকে। সেই ধ্বংসের কথা ও কাহিনী কবি তুলে ধরেছেন এই 4র্থ স্তবকতে। কবি কি বলছেন? কোথায় সে বন, বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। অর্থাৎ কবি বলছেন যে বন বা সৌন্দর্যের অলকাপুরি আমরা দেখালাম সেগুলো কোথায়? বর্তমানে কিছুই নেই, সবই হারিয়ে গেছে। বসতিও গড়ে ওঠেনি। বসতি মানে বস্তি, মানে থাকার জায়গা। সাধারণত আমরা বস্তি বলতে বুঝি ঘিঞ্জি এলাকাকে, কিন্তু এখানে বসতি বা বস্তি কথার অর্থ হচ্ছে থাকার জায়গা, মানুষের থাকার জায়গা। অর্থাৎ যারা জঙ্গলকে কেটেছিল তারা হয়তো বলেছিল, মানে একটা বাহানা দিয়েছিল জঙ্গলকে কাটার আগে, যে এখানে জঙ্গল কাটা হচ্ছে, কোনো নতুন বসতি বা গ্রাম বা শহর গড়ে তোলা হবে বলে। কিন্তু দেখা গেল দীর্ঘদিন জঙ্গল কাটা হয়ে গেল, অথচ সেই যে কথা, মানে যে তারা যুক্তিতে কেটেছিল সেই যুক্তিটা ফুলল না। অর্থাৎ বসতিও গড়ে উঠল না, বা তারপরেতে পরের লাইনেতেই দেখো বলছে শহরেরও পত্তন নেই, মানে কোনো শহরও গড়ে উঠল না। মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা একটা ধোঁকাবাজি ছিল, মিথ্যা প্রতিশ্রুতি ছিল। অর্থাৎ যারা জঙ্গল কেটেছিল তারা শুধুই মাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, লোভ লালসা চরিতার্থ করার জন্য জঙ্গল কেটেছিল। তাই লোভ লালসা স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, তাই তারা আর নতুন প্রতিশ্রুতি পালন করেনি। অবশ্য সেটাকে প্রতিশ্রুতি বলা যায় না, মিথ্যাচার। মানুষকে বলতে যারা প্রকৃতিপ্রেমিক মানুষ, তাদেরকে ঠকানোর একটা কৌশল, তাদের কাছে একটা মিথ্যা যুক্তি তোলা, যেখানেতে কোনো জনবসতি গড়ে তোলা হবে বা কোনো শহর তৈরি করা হবে, তাই জঙ্গল কাটতে হচ্ছে। কিন্তু গোটাটাই ছিল একটা ধোঁকাবাজি। সেজন্য কবি বলছেন যে কোথায় সে বন, বনও গেল, আবার বসতিও বসেনি, অর্থাৎ জনবসতিও গড়ে ওঠা হলো না। মানে একুল দুকুলি গেল, জঙ্গলে গেল, আর এদিকেতে জনবসতিও গড়ে উঠল না। ফলাফল কি হচ্ছে? শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। অর্থাৎ চারিদিকে একটা মরুভূমির মতন শুধু ফাঁকা প্রান্তরে পরিণত হয়ে গেছে। এবং কি হয়েছে? যে জায়গাতে একসময় জঙ্গলে গাছেতে সবুজ শ্যামলতায় পরিপূর্ণ হয়ে থাকতো, বন্য প্রাণীরা খেলা করতো, প্রকৃতিপ্রেমিক মানুষরা গিয়ে হয়তো সেখানেতে সৌন্দর্য উপভোগ করত, কিংবা যারা অরণ্য থেকে পেশা নির্বাহ করে অরণ্যজ জিনিসপত্র দিয়ে বা বনজ জিনিসপত্র দিয়ে, তারা হয়তো যেত প্রয়োজনেতে, সব শেষ। শুধু চারিদিকে মরুভূমির মতন শুধু উন্মুক্ত বা ফাঁকা প্রান্তর। এবং হাওয়ার হাহাকার শোনা যায়, অর্থাৎ শুকনো হাওয়ার হাহাকার। অর্থাৎ হাওয়াও যেন শুকনো, তার মধ্যেও সরসতা যেন নেই কো। কেন হাহাকার করছে? হাহাকার করছে কেন না? আসলে হাওয়া যে তার প্রিয়, শুধু গাছ যে মানুষেরই প্রিয় বন্ধু তা নয়, গাছও তো হাওয়া গাছগুলোকেও তো দুলিয়ে দিয়ে যেত, বিভিন্ন গাছের ফুল পাতাকে দুলিয়ে দিয়ে যেত। অর্থাৎ এই যে গাছেদের সঙ্গে হাওয়ার একটা বন্ধুত্ব বা খুনসুটি, সেই দিনগুলো হাওয়া হারিয়েছে। তাই হাওয়া বয়ে যাওয়াটাকে কবি হাওয়ার হাহাকার বলেছেন। অর্থাৎ হাওয়া এখন বয়ে যাচ্ছে তার প্রিয় বন্ধুকে হারানোর এক বেদনা নিয়ে। পূর্বের আর আনন্দ
সরসতা তার মধ্যে নেই, তাই হাওয়ার হাহাকার কথাটাকে ব্যবহার করা হয়েছে। তারপরে বলা হচ্ছে জঙ্গল সাফ, সাফ মানে হচ্ছে পরিষ্কার, সমস্ত জঙ্গল সাফ বা পরিষ্কার। গ্রাম মরে গেছে, গ্রাম মরে গেছে কি, গ্রাম আবার কিভাবে মরবে? আসলে গ্রাম মরে গেছে কথাটার মানে হচ্ছে গ্রামবাসীরা মরে গেছে। কথাটা এই জন্যই বলছি, এখানে আমাদের একটা কথা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত, হয়তো তোমরা পরবর্তীকালে বড় হয়ে এই বিষয়টাকে জানবে, যে শব্দের যে অর্থ, আলংকারিকরা সেই শব্দের অর্থকে 3টে ভাগে ভাগ করেছেন। 1 অভিধা, 2 হচ্ছে লক্ষণা, 3 হচ্ছে ব্যঞ্জনা। অভিধা কাকে বলে? যখন একটা শব্দের অর্থ বাইরের অর্থটাকে প্রকাশ করে, সেটাই হচ্ছে অভিধা। যেমন গৃহ মানে হচ্ছে বাড়ি, বৃক্ষ মানে হচ্ছে গাছ। এই যে শব্দটা যখন বাইরের অর্থকে প্রকাশ করছে, মানে একটা সাদামাটা অর্থ প্রকাশ করছে, এটাই হচ্ছে অভিধা। লক্ষণা কাকে বলে? যখন শব্দ অর্থের মাধ্যমে একটা কোনো ইঙ্গিত দেয় বা একটা কোনো সংকেত চিহ্ন দেয়, অর্থাৎ যখন শব্দের অর্থর মধ্যে দিয়ে একটা সাংকেতিত অর্থ প্রকাশ পায় বা সংকেতমূলক একটা চিহ্ন প্রকাশ পায়, সেটাই হচ্ছে লক্ষণা। যেমন যদি বলি যে বসুরা ঠিক গঙ্গার পাড়ে, গঙ্গার ওপরেই বাস করেন, তাহলে গঙ্গার ওপরেই বাস করেন কথাটার মানেটা কি? যে মাঝ গঙ্গাতে বাড়ি করে কি বাস করছে? না, তা নয়। আসলে গঙ্গার ওপরেই বাস করেন মানে ঠিক গঙ্গা নদীর তীরেই হয়তো তাদের বাড়ি। এই যে গঙ্গার ওপরেই বাস করেন কথাটা গঙ্গা নদীর মাঝখানে নয়, গঙ্গা নদীর ঠিক পাড়েতেই বাড়ি, এই যে একটা সংকেতিত করলো, এটাই হচ্ছে লক্ষণা। ঠিক একইভাবে এখানে গ্রাম মরে গেছে, গ্রাম মরে গেছে কথাটা এখানে কিন্তু আদৌ অভিধা অর্থ প্রকাশ পায়নি, এখানে পেয়েছে লক্ষণা অর্থে, মানে গ্রামবাসীরা মরে গেছে। তো জঙ্গলের মধ্যে আবার গ্রামবাসী কোথা থেকে এলো? আসলে জঙ্গলের মধ্যেও কিছু কিছু আদিম জনজাতি বা প্রাচীন জনজাতি কিন্তু বাস করে। তোমরা এখন 8ম শ্রেণীতে পড়ছো, 10ম শ্রেণীতে উঠে হয়তো পড়বে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এগুলো ইতিহাসেতে পড়বে। যাদেরকে এই জঙ্গল থেকে উৎখাত করতে চেয়েছিল ব্রিটিশ সরকার, জঙ্গলের বিভিন্ন বা বনের বিভিন্ন সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করতে চেয়েছিল। এই যে আদিবাসী বা সাঁওতাল মুন্ডা এরা তখন বিদ্রোহ করে, এগুলো তোমরা 10ম শ্রেণীতে গিয়ে পড়বে, তখনই বুঝতে পারবে যে জঙ্গলেতেও কিন্তু ছোট ছোট এরকম গ্রাম থাকে। মূলত আদিম কোনো জনজাতি বা কোনো প্রাচীন জনজাতি এই জঙ্গলেতে ছোট ছোট নিজেদের মধ্যে গ্রাম তৈরি করে বসবাস করে। এই গ্রামগুলো কিন্তু বড় হয় না, মানে আমরা যে সচরাচর গ্রাম বুঝি বিভিন্ন পাড়াতে বিভক্ত হয়ে থাকে, সেরকম কিন্তু বড় হয় না। বড্ড জোর হয়তো দেখা যাচ্ছে ওই 7-8টা বা 10-12টা বাড়ি মিলে একটা ছোট্ট ছোট্ট গ্রাম তৈরি হয়। তো সেই মানুষগুলো কোথায় গেল? সেই মানুষগুলো বলা যেতে পারে মরে গেছে। মরে গেছে মানে কি? শরীরেতে মরেনি, তারা তাদের জীবিকা হারিয়েছে, কেননা ওরা জঙ্গলেতে থাকতো, জঙ্গলের বনজ সম্পদ সংগ্রহ করে বিক্রি করেই তারা জীবন ধারণ করতো, অর্থাৎ জঙ্গলই ছিল তাদের জীবিকার একমাত্র উপায় বা একমাত্র উৎস। সেই জঙ্গল হারানোর জন্য বা জঙ্গল পরিষ্কার হয়ে যাওয়ার জন্য তারা তাদের পেশা বা জীবিকাও হারালো। আশা করা যেতে পারে এক প্রবল দারিদ্রতা তাদের ঘিরে ধরল, সেই দারিদ্রতার কারণে তারা মরেছে। আর 2, জঙ্গল হারানোর জন্য তারা তাদের গ্রামগুলোও হারিয়েছে, বাড়িঘর দুয়াও হারিয়েছে, অর্থাৎ তারা তাদের বাসস্থান থেকে উৎখাত হয়েছে, বাস্তবিকতা থেকে উৎখাত হয়েছে, চলে যেতে হয়েছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বাসস্থানের সন্ধানে। ফলে এই যে জমি জায়গা বাড়ি ঘর দুয়ার জীবিকা হারানোর এর জন্য শুদ্ধ কারণ হচ্ছে এই জঙ্গল সাফ হয়ে যাওয়া। এই জঙ্গল সাফ হয়ে যাওয়ার জন্য জঙ্গলের মধ্যে থাকা এই সমস্ত আদিম জনজাতিরা তারা তাদের পেশা হারিয়েছে, বাসস্থান হারিয়েছে বলেই কবি বলছেন যেন তারা মরে গেছে, মানে শরীরেতে বেঁচে আছে, বাকি মানসিক দিক থেকে তারা যেন মারা গেছে। এই জন্যই গ্রাম মরে গেছে কথাটাকে ব্যবহার করা হয়েছে। তারপরে বলছেন শহরের পত্তন নেই, মানে কথা দেওয়া হয়েছিল যে জঙ্গল কেটে, মানে বন কেটে যেমন কথা দেওয়া হয়েছিল যে বসতি গড়ে তোলা হবে, জনবসতি, তেমন জঙ্গল কেটে কথা দেওয়া হয়েছিল শহর গড়ে তোলা হবে। আচ্ছা, বন আর জঙ্গলের কি কোনো পার্থক্য আছে?
এটা মূলত বন আর জঙ্গল মূলত সমার্থক শব্দ হিসাবেই ব্যবহার করি আমরা। তবুও বলা যেতে পারে বন আর জঙ্গলের পার্থক্য হয়তো আমরা এইভাবে করতে পারি যে আকারের দিক থেকে বন হয়তো ছোট, জঙ্গল অনেক বৃহৎ। তাই বন কেটে বসতি, বসতি অর্থে এখানে যদি গ্রাম ধরি, গ্রাম এটা আমাদের মানতে হবে গ্রামের তুলনায় শহর বড়। অর্থাৎ কবিতাটার লেখার কিন্তু এখানে কবি শব্দগুলো ব্যবহার করছেন অত্যন্ত একটা মানানসইভাবে। আগের শব্দের সঙ্গে পরের শব্দ কিন্তু একটা সম্পর্কিত আছে। বন যদি আকারে ছোট হয়, বসতি অর্থে যদি গ্রাম ধরি তাহলে গ্রামও আকারে ছোট, তাই বন ক্ষেত্রে বসতি। আর জঙ্গল যদি আকারে বড় হয় তাহলে শহরও হচ্ছে আকারে বড়, জঙ্গল সাফ হয়ে শহর। বিষয়টা একই, শুধু আকারের পার্থক্য। হ্যাঁ, আকারগত পার্থক্য। যখন কবি বন ব্যবহার করছেন তখন বসতি শব্দটা ব্যবহার করছেন, যখন জঙ্গল কথাটা ব্যবহার করছেন তখন শহর কথাটা ব্যবহার করছেন। তো যাই হোক, জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরেরও পত্তন নেই। অর্থাৎ একইভাবে জঙ্গল যারা কেটেছিল তারাও হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে শহর তৈরি করা হবে জনগণের বাসস্থানের জন্য, কিন্তু সেটা তৈরি করা হলো না। ময়ূর মরেছে পণ্যে, মানে সব শুধু গ্রামবাসীরা জঙ্গল সাফ হওয়ার জন্যে কি ভয়ানক অবস্থা হলো, শুকনো হাওয়ার হাহাকার দেখে তো আমরা বুঝতে পারছি, গ্রাম মরে গেছে বুঝতে পারছি। হ্যাঁ, এছাড়া আর একটা আমরা কথা থেকে বুঝতে পারছি যে ময়ূর মরেছে পণ্যে। পণ্য মানে কি? পণ্য মানে হচ্ছে বিক্রির জিনিস। তাহলে ময়ূর বিক্রির জিনিসে পরিণত হয়ে গেছে। যে ময়ূর ছিল এক সময়েতে অরণ্যের সৌন্দর্য বর্ধনকারী একটা অংশ, কত্থক নাচে নেচে অরণ্যের সৌন্দর্যকে আরও দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি করেছিল, সেই ময়ূর আজকে পণ্যে বা বিক্রির জিনিসে পরিণত হয়েছে। অর্থাৎ আসলে ঠিক আমরা যেমন বললাম যে আগের স্তবকেতে চিতাবাঘের মধ্য দিয়ে সমস্ত হিংস্র প্রাণীদের কথা বলা হয়েছে, তেমনই বলতে পারি ময়ূরদের মধ্য দিয়ে সমস্ত বন্য প্রাণীদের কথাই বলা হয়েছে। এরা পণ্য হয়ে গেল বা বিক্রির জিনিস হয়ে গেল। কিভাবে না, জঙ্গল কাটার ফলে শুধু যে জঙ্গলের বাসিন্দারা অর্থাৎ গ্রামবাসীরাই যে তাদের বাসস্থান হারালো তা নয়, এই বন্য প্রাণীরাও কিন্তু তাদের বাসস্থান হারালো। তারা বনে জঙ্গলেতে আত্মগোপন করে থাকতো, বনে জঙ্গলেতেই তারা থাকতো, তাদের বাসস্থান ছিল। কিন্তু যখন জঙ্গল বন সাফ করে দেওয়া হলো তখন সেই মানে বনজ প্রাণীরা বা বন্য প্রাণীরা বাধ্য হলো সেই জঙ্গল ছেড়ে পালাতে। একের পর এক জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে বা সাফ করে দেওয়া হচ্ছে, তখন বন্য প্রাণীরা যাবে কোথায়? তারা আমাদেরই লোকালয়ের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ফলে মানুষ খুব সহজেই আগ্নেয়াস্ত্রের দ্বারা তাদেরকে মেরে ফেলতে পারছে বা শিকার করতে পারছে। অর্থাৎ জঙ্গল থাকলে তারা আত্মগোপন করতে পারত, লুকিয়ে পড়তে পারত, কিন্তু এখন যেহেতু জঙ্গল নেই তাই তারা আত্মগোপন করার সুযোগটা পাচ্ছে না, ফলে খুব সহজেই তারা আমাদের সামনে চলে আসছে এবং আমরা তাদেরকে শিকার করে ফেলছি এবং শিকার করে কোনো পশুর মাংস, কোনো পশুর বা দাঁত বা কোনো পশুর বা নখ বা কোনো পশুর চামড়া ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র আমরা চড়া দামে বিক্রি করে ফেলছি। তাহলে একটা বিষয় দেখো, যারা জঙ্গল কাটার ফলেতে যারা জঙ্গল কাটছে তারা জঙ্গল কেটে তো নিজেদের অর্থ ভাণ্ডার বৃদ্ধি করছে গাছপালা বিক্রি করে দিয়ে, আবার তার পাশাপাশি এই জঙ্গলে থাকা প্রাণীগুলোকেও বিক্রি করে দিয়ে বা তাদের বিভিন্ন শরীরের অংশগুলোকেও চড়া দামে বিক্রি করে সেখানেও কিন্তু অর্থ বৃদ্ধি করছে। অর্থাৎ নিছক অর্থের জন্য তারা কত বড় ক্ষতি করে দিচ্ছে। হ্যাঁ, এইভাবেই সেই জন্য বলা হচ্ছে ময়ূর মরেছে পণ্যে। ময়ূর মরেছে পণ্যে কথাটার অর্থই হচ্ছে সমস্ত বন্য প্রাণীরা তাদের বাসস্থান হারিয়ে লোকালয়ের কাছাকাছি চলে আসছে এবং মানুষ খুব সহজেই তাদেরকে হত্যা করে ফেলছে, শিকার করে ফেলছে, কারণ তারা আত্মগোপন করার আর কোনো সুযোগ নেই এবং তাদের শরীরের বিভিন্ন অংশ চড়া দামে বিক্রি করে দিচ্ছে। কাজে ময়ূরের মধ্য দিয়ে আসলে সমস্ত প্রাণীদের কথাই বলা হয়েছে। এরপরেতেই কবি এক রাস বেদনা ক্ষোভ উগরে দিচ্ছেন এই কবিতাটা শেষ স্তবকে। কবি বলছেন, কেন এই দেশে মানুষ মৌন অসহায়? মৌন মানে হচ্ছে চুপচাপ, মানে মানুষ কেন এই দেশেতে চুপচাপ? কোন দেশে? যে দেশে জঙ্গলকে কেটে সাফ করে ফেলা হচ্ছে। কেন মানুষ এই দেশেতে চুপচাপ অসহায়? কেন নদী গাছ পাহাড় এমন গৌণ? অর্থাৎ মানুষের কাছে যারা জঙ্গল ধ্বংস করছে
তাদের কাছেতে নদী গাছ পাহাড় কেন এরকম গুরুত্ব পায় না? এরা তো ক্ষতি করেনি, জঙ্গল ধ্বংসকারীদের তো ক্ষতি করেনি। নদী গাছ পাহাড় সবাই কিন্তু কোনো না কোনো দিক থেকে মানুষের মানে বন্ধু, কোনো না কোনো দিক থেকে মানুষকে সেবা করছে। তাহলে এরা যখন ক্ষতি করেনি তা সত্ত্বেও কেন এরা এই সমস্ত লোভী স্বার্থসিদ্ধি পরায়ণ এই মানুষগুলো যারা জঙ্গল ধ্বংস করতে দুবার ভাবে না কো, নির্বিচারে জঙ্গল ধ্বংস করে দেয়, তাদের কাছে কেন গৌণ হয়ে থাকবে? কেন এরা নির্বিচারে প্রাণ দেবে এরকম ভাবেন? তারপরেই কবি বলছেন সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব। অর্থাৎ আমরা যারা প্রকৃতি প্রেমিক মানুষ, প্রকৃতির সৌন্দর্য একটু উপভোগ করতে চায়, তারা একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য কত আমরা তাঁবু নিয়ে ঘুরব। তাঁবু নিয়ে ঘুরব বলতে সারা দেশে কোথায় কোথায় জঙ্গল আছে সে একটু জঙ্গলের বা একটু প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যের জন্য একবার এখান একবার ওখান আমরা ঘুরে বেড়াবো। কত আমরা এরকম তাঁবু বয়ে ঘুরব। পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? পরবাসী কারা? যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশেতে আছে তাদেরকে বলা হয় পরবাসী। কথাটা আসছে প্রবাসী থেকে। প্রবাসী মূল শব্দ, তার থেকে স্বরভক্তি হয়ে আসছে পরবাসী। প্রবাসী বা পরবাসী কথার অর্থ হলো যারা নিজেদের দেশ ছেড়ে অন্য দেশেতে রয়েছে তাদেরকেই বলা হয় পরবাসী। তো কবির নিজেকে পরবাসী বলে মনে হয়েছে কেন না? কবি বলেছেন বা বলতে চাইছেন যে আসলে আমাদের এই যে নিজেদের দেশটা, যেটা মানে সবুজ গাছেতে বা জঙ্গলেতে পরিপূর্ণ ছিল, চারিদিক সৌন্দর্য শ্যামলতা সরসতায় পরিপূর্ণ ছিল, সেই দেশটা কেমন যেন আস্তে 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 বদলে যেতে লাগলো কিছু লোভী স্বার্থপর মানুষের স্বার্থ সিদ্ধির জন্য এবং কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষের এই যে আধুনিকীকরণ, শিল্পায়ন, নগরায়ন ঘটানোর বাহানাতে তারা যখন প্রকৃতিকে নির্বিচারে ধ্বংস করতে লাগলো, ফলে আমাদের চেনা জানা জগৎটা, চেনা জানা এই দেশটা যেন কেমন পাল্টে যেতে লাগলো। মানে বিষয়টা ধরো একটা কোনো বাড়ি, বাড়িটাতে ভেতর বাইরে বাড়িটার রং করার আগেতে একরকম দেখতে লাগে, আর বাড়িটা রং করে দিলে, ভেতর বাইরে রং করে দিলে তার চেহারাটাই যেন বদলে যায়। আমরা রং করার পরেতে যদি বাড়িটাতে ঢুকি আমাদের মনেই হবে না যেন আমরা আগের বাড়িটাতে ঢুকেছি, শুধু দেওয়ালগুলো ছাদটারই যেন মিল আছে, পুরো বাড়িটাই যেন পাল্টে গেছে, তার রূপ যেন পাল্টে গেছে। অর্থাৎ পরিবর্তন হয়ে গেলেই যেন অচেনা লাগে। তেমন ঠিক কবির কাছে নিজের দেশটা এই যে পরিবর্তন হয়ে গেল, কোন দিক থেকে? যে প্রাকৃতিক সৌন্দর্যে যে দেশ ভূষিত ছিল সেই দেশ আজকে প্রাকৃতিক সৌন্দর্যকে হারিয়েছে। ফলে কবির কাছে নিজের দেশটা যেন অচেনা হয়ে গেছে, বিদেশের মতন। কবির যেন মনে হয়েছে আমি নিজের দেশে শুধুমাত্র একটা আইনতভাবেই আছি, কিন্তু সেই নিজের দেশ যেন আর নিজের দেশ নেই, সম্পূর্ণ অচেনা বিদেশের মতন হয়ে গেছে। অর্থাৎ নিজের দেশেতে থেকেও যেন আমি মনে হচ্ছে যেন বিদেশেতে বাস করছি, যেন এক অন্য দেশে বাস করছি, আমার সেই আগের আর দেশ নেই গো। তাই কবি নিজেকে পরবাসী মনে হয়েছে। আর সেই পরবাসী মানসিকতা নিয়েই কবি একটা প্রশ্ন করেছেন যে এই পরবাসীরা কবে নিজ বাসভূমি গড়বে? অর্থাৎ এদের নিজের বাসভূমি একটা স্থায়ী বাসভূমি হবে কবে? এই নিজ বাসভূমি কেমন হবে? অবশ্যই বলা যেতে পারে প্রকৃতির সৌন্দর্য লালিত পালিত, যেখানে থাকবে না কোনো জঙ্গল ধ্বংস করার এরকম মর্মান্তিক কাহিনী। কাজেই কবি বলছেন আমাদের মতন এই পরবাসীরা কবে নিজেদের স্থায়ী একটা বাসস্থান পাবে বা গড়বে। সুতরাং এই 4টে লাইনেতে, অর্থাৎ পঞ্চম স্তবকের 4টে লাইনেতে কবি মূলত তার মনের বেদনা, হতাশা, জঙ্গলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ এইগুলোকেই মূলত প্রকাশ করেছেন। এইবার আমাদের অন্য একটা দিক আসা যাক। এই পঞ্চম স্তবকের লাইনগুলোকে একটু খেয়াল করো। 4টে লাইন আছে, 4টে লাইনই প্রশ্নবোধক লাইন, প্রশ্নমূলক লাইন। 4টে লাইনেই দেখো প্রশ্ন করা হচ্ছে। এটা একটা প্রশ্ন হয় যে এই চতুর্থ স্তবকের বিশেষত্ব কী, মানে চতুর্থ স্তবকটা লেখার বিশেষত্ব কোথায়? বিশেষত্ব এইখানেই যে 4টে লাইনে 4টে প্রশ্ন।
এই দেশে মানুষ কেন মৌন অসহায়, কেন এই দেশেতে নদী গাছ পাহাড় এমন গৌণ, কবে এই সারা দেশময় তাঁবু বয়ে আর কত ঘুরব, এবং পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। অর্থাৎ প্রশ্নমূলক বাক্য মূলত কীভাবে তৈরি হয়, অবশ্যই শেষে একটা প্রশ্ন চিহ্ন থাকবে। দেখো 4টে বাক্যতেই দেখো প্রশ্ন চিহ্ন আছে, 4টে বাক্যতেই প্রশ্ন চিহ্ন আছে। আর প্রশ্নমূলক শুধু প্রশ্ন চিহ্ন থাকলেই কি প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে? না, একটা প্রশ্ন বোঝাবে এমন একটা প্রশ্নমূলক অব্যয়ের দরকার আছে, অব্যয় পদে। এখানেও সেগুলো আছে। দেখো প্রথম দেশে আছে কেন, প্রথম লাইনে আছে কেন, দ্বিতীয় লাইনেও আছে কেন, তৃতীয় লাইনেতে আছে কত, চতুর্থ লাইনে আছে কবে। অর্থাৎ কেন, কেন, কত, কবে, এগুলো কি প্রশ্নমূলক অব্যয়, যেগুলোকে আমরা ইংরাজিতে WH ওয়ার্ড বলি। WH ওয়ার্ড দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করি। তেমনি এই যে 4টে প্রশ্নমূলক অব্যয় এবং 4বার প্রশ্নচিহ্ন ব্যবহার করে মোট 4টে প্রশ্নমূলক বাক্য ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে এই পঞ্চম স্তবকটার বিশেষত্ব। কিন্তু যেটা বলার যে এই রকম স্টাইলটাকে কবি বেছে নিলেন কেন, মানে পরপর এরকম 4টে প্রশ্ন করলেন কেন? আসলে 4টে প্রশ্ন করে যেন কবি 3টে দিক প্রকাশ পাচ্ছে। প্রথমত কবির মানসিক যন্ত্রণা, এটা কত 3 আর 4 নম্বর লাইনে। 3 নম্বর লাইনে কবি কি বলছেন, সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। এই যে নিজের দেশকে রাতারাতিভাবে যেন পাল্টে যেতে দেখছেন, তার প্রিয় বন্ধু কে হারাচ্ছেন, হ্যাঁ, জঙ্গলকে বা হারাতে দেখে কবির যে মানসিক যন্ত্রণা, একটা স্থায়ী বাসস্থান খুঁজে পাওয়ার জন্য, একটু প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করবার একটা দীর্ঘ বাসস্থান খুঁজে পাওয়ার জন্য যে কবির একটা মানসিক যন্ত্রণা আকাঙ্ক্ষা, সেটাই মূলত তৃতীয় আর চতুর্থ লাইনেতে প্রকাশ পেয়েছে, প্রশ্নগুলোতে প্রকাশ পেয়েছে। তারপরে 2, প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে ক্ষোভ, এটা মূলত 1 নম্বর, দেখো তলায় লিখে রেখেছি 1 নম্বর, প্রথম বাক্যটাতে, মানে পঞ্চম স্তবকের প্রথম বাক্যটাতে ধরা পড়ছে। কি বলা হয়েছে, কেন এই দেশে মানুষ মৌন অসহায়। অর্থাৎ যে এখানেতে কেন এই দেশে মানুষ মৌন অসহায় এবং কেন নদী গাছ পাহাড় এমন গৌণ, মূলত এই দুটো লাইনেতে প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে ক্ষোভ আর প্রকৃতি রক্ষার আহ্বানটা ধরা পড়ছে। অর্থাৎ যে মানুষ কেন চুপচাপ, মানুষ কেন অসহায়, অর্থাৎ এই যে প্রকৃতিকে ধ্বংস করতে দেখে কেন মানুষ চুপচাপ আছে, কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না বা গর্জে উঠছে না। তোমরা নিশ্চয়ই এই যে প্রকৃতি ধ্বংস করার বিরুদ্ধে মানুষের গর্জে ওঠা, এই বিষয়টাকে কেন্দ্র করে নিশ্চয়ই শুনেছ চিপকো আন্দোলন। এবং এই চিপকো আন্দোলনকে কেন্দ্র করে তোমরা ছোটোবেলাতে একটা ইংরাজিতে গল্পও পড়েছো, যেখানেতে দেখা গিয়েছিল প্রমোটাররা গাছ কাটতে আসার ফলেতে গ্রামবাসীরা গাছগুলোকে রক্ষা করবার জন্য কিভাবে জড়িয়ে ধরেছিল। কবি ঠিক সেইটাই চাই, যে প্রত্যেকটা মানুষ এই গাছ কাটার বিরুদ্ধেতে গর্জে উঠুক, প্রতিবাদী হোক, চিপকো আন্দোলন গোটা দেশেতে ছড়িয়ে পড়ুক। ঠিক সেই দিক থেকেই কবি এই প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে ক্ষোভ, যেমনভাবে চিপকো আন্দোলনের মধ্য দিয়ে ক্ষোভ বা প্রতিবাদ করা হয়েছিল, ঠিক এই প্রাসঙ্গিকতাটা এখনও কবি চান, যে মানুষ মৌন অসহায় হয়ে থাকলে চলবে না, প্রতিবাদী হয়ে উঠতে হবে, গর্জে উঠতে হবে প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে এবং প্রকৃতি রক্ষার আহ্বান, অর্থাৎ যে নদী গাছ পাহাড় আমাদের বন্ধু, আমাদের বিভিন্ন দিক থেকে সাহায্য করছে, তাকে বাঁচাতে হবে। সুতরাং চতুর্থ স্তবকেতে 4টে প্রশ্নমূলক বাক্যর দ্বারা মূলত কবির মানসিক যন্ত্রণা প্রকাশ পেয়েছে, প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে ক্ষোভকে প্রকাশ করেছেন কবি এবং প্রকৃতিকে রক্ষা করার আহ্বান প্রকাশ করেছে। এখানেই গঠন কৌশলের সঙ্গে কবিতার অন্তর্নিহিত অর্থ যেন একটা মিল খুঁজে পায়। তাই চতুর্থ স্তবক গঠন কৌশলের দিক থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে আছে। এবার আমরা কবিতাটার নামকরণ প্রসঙ্গেতে আসি। মূলত নামকরণের সম্বন্ধে আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, সেখানেতে দেখবে বারবার আমি বলেছি বা বোঝাতে চেষ্টা করেছি যে সাহিত্যের শিরোনামকরণ
একটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা সচেতন ব্যাপার। যেমন খুশি যা খুশি নাম দিয়ে দিলে কিন্তু হয় না, অনেক কিছু চিন্তা ভাবনা করে লেখককে নামকরণ করতে হয়। তবে লেখকের নামকরণগুলো মূলত 4টে পথেতে এগোয়, অর্থাৎ যে লেখকরা তাদের রচনার নামকরণ 4 দিক থেকে করেন। এক হচ্ছে বিষয়বস্তু কেন্দ্রিক, 2 হচ্ছে প্রধান চরিত্র কেন্দ্রিক, 3 হচ্ছে লেখকের স্বনাম কেন্দ্রিক, আর 4 নম্বর হচ্ছে ব্যঞ্জনা কেন্দ্রিক। বিষয় কেন্দ্রিক মানে যখন লেখাটার মানে যেটা আমরা পড়ছি বা লেখক যেটা লিখছেন সেটার মূল বিষয়বস্তুটাই যখন নামকরণের মধ্য দিয়ে প্রকাশিত হবে তখন সেটা হচ্ছে বিষয়বস্তু কেন্দ্রিক। যেমন তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছো বনভোজনের ব্যাপার বা ছন্দে শুধু কান রাখো, এগুলো হচ্ছে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ ওখানে বিষয়বস্তুটাই নামকরণের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। 2 হচ্ছে প্রধান চরিত্র কেন্দ্রিক, অর্থাৎ একটা গল্পের যে প্রধান চরিত্র সেই প্রধান চরিত্রের নামে যখন নামকরণ হবে তখন তাকে বলা হয় প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ। যেমন তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছ পাগলা গণেশ গল্পটা একটা চরিত্র কেন্দ্রিক নামকরণ। তারপরেতে আসছি লেখকের স্বনাম কেন্দ্রিক, অর্থাৎ লেখক যখন নিজের নামে নামকরণ করবেন অবশ্যই এক্ষেত্রে লেখক সাধারণত তার ছদ্মনামটাকেই ব্যবহার করেন। যেমন তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছ ভানু সিংহের পত্রাবলী, কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, তিনি ওই ভানু সিংহ ছদ্মনামটাতেই ওই লেখাটার নামকরণ করেছেন যে ভানু সিংহের পত্রাবলী। আর আসছি ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ। ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ মানে নামকরণটা বাইরের নামকরণ যে শব্দটা দিয়ে করা হচ্ছে সেই শব্দটা বা শব্দগুলো বাইরের অর্থটাকে প্রকাশ না করে যখন একটা অন্তর্নিহিত অর্থকে প্রকাশ করবে তখনই হয় ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ। যেমন এখানেতে আমাদের এই পাঠ্য কবিতাটার এই ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ হয়েছে কিন্তু কেন না এখানেতে পরবাসী, কবিতার নাম হচ্ছে পরবাসী, কথাটা আসছে কোথা থেকে? প্রবাসী থেকে, অর্থাৎ মূল প্রবাসী শব্দ থেকে পরবাসী কবিতার নাম শব্দটা আসছে। ধ্বনি পরিবর্তনের ভাষায় বলা যেতে পারে এখানেতে স্বরভক্তি হয়েছে। অর্থাৎ এই যে পয়ে রফালা, এই পয়ে রফালাটা এখানে ভেঙে গেছে, প আর র। ধ্বনি পরিবর্তনের নিয়মেতে যখন কোনো স্বরধ্বনি এসে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেয় সেই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকেই বলা হয় স্বরভক্তি। এখানেতে পয়ে রফালা যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে দিয়েছে একটা অ এসে। যাই হোক, এই যে স্বরভক্তির দ্বারা প্রবাসী শব্দটা পরবাসী হয়েছে, তো এই প্রবাসী বলি বা পরবাসী বলি কাকে বলবো না? আমরা একটু আগেই বলেছি যে যারা নিজেদের দেশ ছেড়ে অন্য কোনো দেশেতে আছে, সেটা কোনো কার্যবশত অন্য কোনো দেশেতে আছে, তাদেরকেই বলা হয় পরবাসী। আচ্ছা, পরবাসী আর বিদেশি কি একই শব্দ? না, ঠিক উল্টোটা। মানে ধরা যাক যে ভারতবর্ষের কোনো লোক, সে হয়তো ইংল্যান্ডেতে আছে, তখন তাকে বলবো যে পরবাসী বা প্রবাসী, অর্থাৎ ভারতবর্ষে তার মূল বা দেশ, সে কর্মসূত্রে হয়তো ইংল্যান্ডেতে আছে, ও হচ্ছে পরবাসী। কিন্তু ইংল্যান্ডের চোখেরতে ওই লোকটি হচ্ছে বিদেশি। আবার একইভাবে ইংল্যান্ডের কোনো লোক হয়তো ভারতবর্ষেতে আছে কর্মসূত্রে, তখন তাকে আমরা বলবো বিদেশি, কিন্তু ইংল্যান্ডবাসী বলবে পরবাসী। অর্থাৎ নিজের দেশ ছেড়ে যখন অন্য দেশে থাকে তাকে বলা হয় পরবাসী, আর অন্য কোনো দেশের লোক যখন আমাদের দেশেতে আসে, নিজেদের দেশেতে আসে, তখন হয় বিদেশি। মানে যাতায়াতের ধরনটা বদলে গিয়ে শব্দ দুটো তৈরি হয়েছে। তাহলে প্রবাসী মানে অন্য দেশের, নিজের দেশ ছেড়ে কর্মসূত্রে অন্য দেশেতে রয়েছে। এখানেতে কবি নামকরণ করেছেন প্রবাসী। কেন না আমরা আলোচনা করে দেখিয়েছি যে কবি একবারে শেষ লাইনেতে বলেছিলেন যে পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে। অর্থাৎ কবির মনে হয়েছে তার যে এই যে ছোটোবেলা থেকে চেনা জানা দেশটা, যে দেশ জঙ্গলেতে অরণ্যতে এক পরিপূর্ণ ছিল, প্রাকৃতিক সৌন্দর্যতে ভরপুর ছিল, সেই দেশটা দিনকে দিন চোখের সামনে যেন বদলে বদলে যাচ্ছে। ফলে নিজের দেশটা যেন অচেনা দেশেতে পরিণত হয়ে গেছে। মনে হচ্ছে যেন নিজের দেশেতে আমরা নেই, এতটাই পাল্টে গেছে এর প্রাকৃতিক চেহারা, ভৌগোলিক চেহারা, যে
আমাদের যেন মনে হচ্ছে বা কবির যেন মনে হচ্ছে তিনি তার নিজের দেশে নেই, যেন একটা ভিন দেশেতে এসে রয়েছেন, অন্য দেশেতে এসে রয়েছেন। এই যে নিজের দেশকেই রাতারাতিভাবে বদলে যাওয়া, প্রকৃতিকে হারানোর জন্যে বদলে যাওয়ার জন্যে যে বিদেশ মনে হওয়া এবং নিজের দেশ ছেড়ে অন্য দেশেতে থাকার এই যে বেদনা, এই দিক থেকেই নামকরণটা প্রকাশ হয়েছে প্রবাসী। অর্থাৎ নামকরণটার মধ্য দিয়ে আসলে কবি নিজের দেশেতেই নিজের দেশটাকেই অচেনা মনে হওয়া বা বিদেশের মতন অচেনা মনে হওয়ার এই দিকটাকেই কবি মূলত এই নামকরণটার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। অর্থাৎ এখানেতে প্রবাসী বলতে বাস্তবে কি কবি অন্য দেশেতে আছেন বলে প্রবাসী নন, নিজের দেশেতে থেকেই তিনি হয়ে গেছেন প্রবাসী। অর্থাৎ কবির নামকরণটা বা শব্দটা অন্য অর্থ প্রকাশ পাচ্ছে, অন্তর্নিহিত দিক থেকে এক অন্য অর্থ প্রকাশ পাচ্ছে বলেই এখানেতে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ হয়েছে। আচ্ছা, এই নামকরণটাকে পাল্টে কি আমরা কোনো বিকল্প নাম দিতে পারি? মানে কবিতার নামটা কি বিকল্প অন্য কোনো নাম দিতে পারি? অবশ্যই পারি। শুধু এই কবিতার কেন, যে কোনো গল্প কবিতার লেখক যেটা দেন, হ্যাঁ, সেটাকে মান্যতা দিয়েই আমরা নিজেদের মতন নামকরণ করতেই পারি। এটা তো আমাদের বন্ধু মহলেও হয়। আমাদের প্রত্যেকেরই তো একটা নিজস্ব নাম আছে, কাগজে কলমে নাম আছে, কিন্তু তা বলে কি বন্ধুদের ওই নির্দিষ্ট নামটা ধরেই ডাকি? নিজেদের মধ্যে অনেক সময়তে আনন্দ করে রঙ্গরসিকতা করে বিভিন্ন নাম দিয়ে দিই তাকে। তেমনি সাহিত্যের ক্ষেত্রেও তাই, লেখক যে নামকরণটা করেন সেটাকে মান্যতা দিয়েই আমরা বা লেখকের সেই প্রচেষ্টাকে সম্মান জানিয়েই আমরা ইচ্ছা করলে অন্য নামও দিতে পারি। তা বলে এই নয় যে আমরা প্রমাণ করতে চাইছি অন্য নাম দিয়ে যে লেখক ভুল নাম দিয়েছেন, আমরা কিন্তু সেটা করতে চাইছি না, অত বড় দুঃসাহসে আমরা যাচ্ছি না। আসলে লেখকের সেই নামকরণটাকে মান্যতা দিয়ে বা লেখকের প্রচেষ্টাকে সম্মান জানিয়ে আমরা একটু বিকল্পে নিজেদের মতো নামকরণ করতে চাইছি। তো তেমনই পরবাসী কবিতাতে আমরা বিকল্পের নামকরণ করতে চাই বন্ধু বিয়োগ। মানে এই নামকরণটা আমি করতে চাই, তোমরা তোমাদের পছন্দ মতন হয়তো অন্য নামও করতে পারো, কিন্তু যে দিক থেকেই নামকরণ করো না কেন লক্ষ্য রাখতে হবে এই চারটে দিক থেকেই মূলত তোমাদের নামকরণ করতে হবে। এবং যে পথটাকে কেন্দ্র করে তোমরা নামকরণ করবে সেইখানেতে কিন্তু তোমাদের যুক্তি দিয়ে দেখাতে হবে। তো আপাতত আমরা একটা সহজ সরল নামকরণ করছি বন্ধু বিয়োগ। এই নামটা হ্যাঁ আমি পেয়েছি বা তোমরা হয়তো নিজেরাও পরবর্তীকালে পাবে। বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী বলে একজন কবি আছেন, খুব একজন বিখ্যাত কবি, তার একটা লেখা কাব্যগ্রন্থের নাম হচ্ছে বন্ধু বিয়োগ। তো সেই নামটাকেই আমি এখানেতে আনতে চাইছি। কেননা বিহারীলাল চক্রবর্তী তার প্রিয় 3 বন্ধু এবং তার প্রথম স্ত্রীকে হারানোর পর, মানে 3 বন্ধু এবং তার স্ত্রী মারা যাওয়ার পর বেদনার্ত হয়ে বা শোককাতর অবস্থাতে তিনি বন্ধু বিয়োগ কাব্যটা লিখেছিলেন। বন্ধু বিয়োগ মানে বন্ধুকে হারানো। তো সেই নামকরণটা আমরা এখানেতেই আনছি। কেন না, আসলে প্রকৃতিও তো আমাদের কাছে বন্ধু। এখানেতে বন্ধু কোন কোন দিক থেকে, এবং অবশ্যই নামকরণটা বিষয়বস্তু কেন্দ্রিক আমি রাখতে চাইছি। লেখক রেখেছিলেন ব্যঞ্জনা কেন্দ্রিক, আমি বিষয়বস্তু কেন্দ্রিক রাখতে চাইছি। তো বন্ধু বিয়োগ, এই বন্ধু শব্দটাকে, বন্ধুকে হারানো, তো কোন কোন দিক থেকে বন্ধু হয়ে উঠেছে? প্রকৃতি কার কার বন্ধু? প্রথমত বন্য প্রাণীদের কাছে প্রকৃতি বন্ধু, এই কবিতার পরিপ্রেক্ষিতে বলছি। কেন বন্য প্রাণীদের কাছে প্রকৃতির বন্ধু? না, এ দেখো আশ্রয় দান, অর্থাৎ বন্য প্রাণীদেরকে প্রকৃতি আশ্রয় দান করছে, তাদেরকে নিরাপদে রেখে দিয়েছে, তাদের খাবার যোগাচ্ছে বলেই প্রকৃতি বন্য প্রাণীদের কাছে বন্ধু তুল্য। অর্থাৎ প্রকৃতি বন্য প্রাণীদেরকে আশ্রয় দিচ্ছে বলেই বন্য প্রাণীদের কাছে কিন্তু প্রকৃতি বন্ধু তুল্য। এবার আমরা কবিতা আলোচনা করে দেখিয়েছি এই সমস্ত বন্য প্রাণীরা, ওই যে ময়ূর মরেছে পণ্যে, হ্যাঁ কেন না, তার প্রিয় বন্ধু প্রকৃতিকে ধ্বংস করে দেওয়ার ফলে এদের অবস্থা কী হয়েছে, এরা পণ্যে পরিণত হয়ে গেছে। অর্থাৎ বন্য প্রাণীরাও তাদের এই প্রিয় বন্ধু প্রকৃতিকে হারালো। অন্যদিকে হাওয়ার হাহাকার শব্দটাকে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করেছি। আমরা বলেছিলাম যে হাওয়াও হাহাকার করছে। হাহাকার কখন করি? আমাদের প্রিয়জন
কোনো ক্ষতি হয়ে গেলে বা বিপদ হয়ে গেলে বা মারা গেলে আমরা হাহাকার করি। হাওয়াও তো হাহাকার করেছে। কেন? সেও তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। হাওয়ার প্রিয় বন্ধু প্রকৃতি। কেন না, আসলে হাওয়া এই গাছেদেরকে নিয়েই খেলা করে, গাছেদের ফুল ফল পাতা এদেরকে দুলিয়ে দিয়ে খেলা করে। অর্থাৎ প্রকৃতি হাওয়ার যেন একটা খেলার সঙ্গী। সেজন্য দেখো আমি পাশে লিখেছি খেলার সঙ্গী, অর্থাৎ খেলার সাথী। যেহেতু প্রকৃতি হাওয়ার খেলার সাথী বা সঙ্গী, তাই হাওয়া তার বন্ধুকে হারিয়ে বা প্রকৃতিকে হারিয়ে সে যেন হাহাকার করছে। অন্যদিকে মানুষ, আমরা এখানেতে লিখেছি দেখো অজস্র উপকার করা, অর্থাৎ প্রকৃতির যে মানুষকে কত দিক থেকে উপকার করে, বিশেষত গাছ মানুষকে যে কত দিক থেকে উপকার করে এটা নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, আমরা তো পরীক্ষার সময়তে দেখবে রচনা আমাদের লিখতে হয়, একটি গাছ একটি প্রাণ বা হ্যাঁ প্রকৃতি ও মানুষ ইত্যাদি বিভিন্ন রচনা আসে। প্রত্যেকটা রচনাতেই তোমরা দেখবে প্রকৃতি কত দিক থেকে আমাদেরকে সাহায্য করছে। তো মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রিয় বন্ধু হলো প্রকৃতি। সেই প্রকৃতিকে মানুষও হারিয়েছে। বিশেষত কোন মানুষ? না প্রকৃতিপ্রেমিক মানুষরা হারিয়েছে। ফলে এই যে এখানেতে তিনটে দিক, বন্যপ্রাণী, হাওয়া আর মানুষ, এরা প্রত্যেকের কাছেই প্রকৃতি বন্ধুর মতন। বন্যপ্রাণীদের কাছে প্রকৃতি বন্ধু কেন? আশ্রয় দান করছে বলে। হাওয়ার কাছেতে প্রকৃতি বন্ধু কেন? খেলার সঙ্গী বলে। মানুষের কাছে প্রকৃতি বন্ধু কেন? অজস্র উপকার করছে বলে। এই যে তিনটে ব্যক্তি বা তিনটে দিক, এরা প্রত্যেকেই তাদের প্রিয় বন্ধু প্রকৃতিকে হারিয়েছে বলেই, এবং সেই বন্ধুকে হারানোর দুঃখ যন্ত্রণা বেদনা এখানেতে আছে বলেই এই কবিতাটার নামকরণ বিকল্পে আমি দিতে চাইছি বন্ধু বিয়োগ, কবিতাটার নাম দিতে চাইছি এবং অবশ্য সেটা বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ করতে চাইছি। এরপরেতে আমরা কবিতাটার অন্য একটি বিষয়তে যাই। কবিতাটাতে 5টা স্তবক আছে। আমরা আলোচনা করার সময় দেখিয়েছিলাম প্রথম 3টে স্তবক এক ধরনের, আর চতুর্থ পঞ্চম স্তবকটা সম্পূর্ণ অন্য ধরনের। ফলে এখানে একটা আমাদের প্রশ্ন হতে পারে বা হবে যে এই কবিতাটার প্রথম 3টে স্তবকের সঙ্গে শেষ 2টি স্তবকের পার্থক্য কোথায়? এই পার্থক্যটা কিন্তু আমরা আলোচনা কালেতে অনেকভাবে বিশ্লেষণ করেছি। তো সেটাকে এসে সূত্র আকারে জেনে নিই যে প্রথম 3টে স্তবকের সঙ্গে চতুর্থ পঞ্চম স্তবকের পার্থক্য কোথায়। দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় মানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তবকেতে, এই কবিতাটার প্রথম দ্বিতীয় তৃতীয় স্তবকেতে দেখানো হয়েছে বন ও বন্য প্রাণীদের সৌন্দর্য কার্যকলাপ। অর্থাৎ প্রথম 3টে স্তবকেতে আছে বনের সৌন্দর্য, অন্তত প্রথম লাইন দুটো, আর তারপরেতেই আছে বন্য প্রাণীদের কার্যকলাপ, তাদের স্বভাব আচার আচরণ। আর চতুর্থ পঞ্চম স্তবকেতে আছে প্রকৃতির ধ্বংসের পরিণাম, মানে প্রকৃতিকে ধ্বংস করার ফলেতে যে কি অবস্থা হয়েছে বন্য প্রাণীদের, প্রকৃতি বা জঙ্গলের মধ্যে থাকা গ্রামবাসীদের, এবং অবশ্যই হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য লালায়িত প্রকৃতিপ্রেমিক মানুষগুলোর কি অবস্থা বা পরিণাম হয়েছে তার কথা আছে চতুর্থ পঞ্চম স্তবকেতে। এরপরেতে দ্বিতীয় পার্থক্য কি? প্রথম দ্বিতীয় তৃতীয় স্তবকের আলোচনাটা কিন্তু একটু অতীত প্রেক্ষাপটে, মানে যখন প্রাকৃতিক সৌন্দর্য ছিল, জঙ্গল কাটার আগেতে আমাদের এই দেশেতে প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্য প্রাণীদের সৌন্দর্য কীরকম ছিল সেই কথাগুলো আছে। অর্থাৎ প্রথম 3টে স্তবকের প্রেক্ষাপট হচ্ছে অতীতকাল, কিন্তু চতুর্থ পঞ্চম স্তবকে দেখানো হয়েছে বন বা জঙ্গল কেটে দেওয়ার ফলে এখন কি অবস্থা হয়েছে। এবং পঞ্চম স্তবকেতে কবি পরোক্ষভাবে এই জঙ্গলকে বা বনকে রক্ষা করার আহ্বান জানিয়েছে। আমরা যখন ওই 4টে প্রশ্ন চিহ্নের সার্থকতা বা প্রশ্নমূলক বাক্যের সার্থকতাটাকে বোঝাচ্ছিলাম, তখন কিন্তু নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে আমি বলেছিলাম যে এখানেতে পরোক্ষভাবে প্রকৃতিকে রক্ষার আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ বর্তমানে প্রকৃতির ধ্বংসের চিত্র এবং এই প্রকৃতিকে রক্ষা করার জন্য মানুষকে আহ্বান করা, অর্থাৎ চতুর্থ পঞ্চম স্তবকের প্রেক্ষাপটটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যতের প্রেক্ষাপট। তারপর কি প্রথম 3টে স্তবকেতে কবি বলা যেতে পারে আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে
মানে কবিগুরুর কোটেশন ধার করেই বলছি যে আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে, অর্থাৎ অত্যন্ত ভালোবাসা সহানুভূতি প্রবণ মানসিকতা নিয়ে কবি প্রকৃতি এবং বন্য প্রাণীদের কার্যকলাপ তুলে ধরেছেন। অর্থাৎ প্রথম 3টে স্তবকেতে আছে কবির প্রকৃতির প্রতি ভালোবাসা, বন্য প্রাণীদের প্রতি সহানুভূতি প্রবণ মানসিকতা, প্রথম 3টি স্তবকে প্রকাশ পেয়েছে। কিন্তু চতুর্থ পঞ্চম স্তবকে এই যে প্রিয় বন্ধু প্রকৃতিকে হারানোর যে মর্মান্তিক পরিণাম, তার জন্য কবির যে বেদনা এবং কবির যে প্রতিবাদী মানসিকতা, সেদিকটা ধরা পড়েছে। সুতরাং প্রথম 3টে স্তবক এক ধরনের, দ্বিতীয় 2টো স্তবক আর এক ধরনের। প্রথম 3টে স্তবককে যদি বলা হয় এক সৌন্দর্যের অলকাপুরী, তেমনি চতুর্থ এবং পঞ্চম স্তবককে আমরা বলবো যেন এক নরক যন্ত্রণার পুরী বা নরকপুরী। ঠিক আছে, আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা তা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটির ওপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং বলে রাখি, এই ভিডিওটার ওপরেতে যদি তোমাদের কোনো এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন বা ব্যাখ্যাধর্মী প্রশ্নের প্রয়োজন পড়ে, তোমরা গুগল প্লে স্টোরেতে গিয়ে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে সংগ্রহ করে নাও।